আসসালামু আলাইকুম। ঈদের শুভেচ্ছা জানিয়ে দর্শক একটি খবর বা খবরের বিশ্লেষণের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সোহরাব হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি, তিনি একটি লেখা লিখেছেন বিএনপির উপর, বিএনপির যে সাম্প্রতিক যে কমিটি রদবদল হয়েছে তার উপরে। তার শিরোনাম হচ্ছে বিএনপিতে মধ্যরাতের ঝড় কি ইঙ্গিত দেয়। তাতে তিনি কয়েকটি কথা বলেছেন যে বিএনপির আন্দোলনের দুর্বলতা, সেই দুর্বলতার কারণে কেন শীর্ষ নেতৃত্বের দায় না নিয়ে নিচে লেভেলের নেতাকর্মীদেরকে দায় দিচ্ছেন, এবং এই কারণে কাউকে কাউকে তাদের বিএনপি চেয়ারপারসন নামে যেই পদবি আছে সেই পদবিগুলো যুক্ত করে তাদেরকে এক ধরনের শাস্তি দিচ্ছেন, আর অন্যদেরকে আবার পদোন্নতি দিচ্ছেন। তো এই যে বিভাজনটা, এই বিভাজনটা শেষে দলের মধ্যে এটা ইতিবাচক ফল দেবে কিনা। আর সবচেয়ে বড় কথা হলো যে কমিটির পরিবর্তনের এই বিষয়টা কেন আওয়ামী লীগের মতন শুধু মূল নেতৃত্ব হচ্ছে এই ধরনের কমিটি রদবদল করে, তাদের মতন ইচ্ছা মতন করে, কিন্তু সবার অংশগ্রহণটা থাকে না। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন কাউন্সিল বা সম্মেলনের মধ্য দিয়ে এই পরিবর্তনগুলো না হয়ে ওই একই কায়দায়, যে কায়দায় আওয়ামী লীগে হয় সেই একই কায়দা কেন এখনও বিএনপি অনুসরণ করে, এটাও একটা তারা বলছেন। আর বলছেন যে ঢাউস কমিটি করা হয়েছে, ফরেন অ্যাফেয়ার্সের 2টি কমিটি করা হয়েছে। তো আবার বলা হচ্ছে যে বিদেশিদের সাথে ঠিক মতন সংযোগ রক্ষা করা হয়নি, কিন্তু আবার তাদেরকেই আবার বিভিন্ন ওই 2 কমিটিতে রাখা হয়েছে। তো এই যে রদবদল বা পরিকল্পনা কেন, আন্দোলনের সময় কেন প্ল্যান এ বি ছিল না? অর্থাৎ প্রথম দফায় যদি 28 অক্টোবরের যেই ধরনের সরকার হামলে পড়েছিল সমাবেশের পর, তারপরে দেশব্যাপী যে চিরুনি অভিযান, তার বিপরীতে বিএনপির অন্য কোনো নির্দেশনা ছিল না কেন? তারপরে শরিকরা পর্যন্ত বিচ্ছিন্ন ছিল, তারা কি করবে বিএনপি সেটাও তারা জানতো না, বা তাদের সাথে সেই কমিউনিকেশনটা ছিল না। তো এরকম পরিস্থিতি কেন? এই সামগ্রিক পরিস্থিতির কারণে কমিটির এই পুনর্মূল্যায়ন, পুনর্গঠন এটা খুব কাজে দেবে কিনা সেটা নিয়ে তিনি যথেষ্ট পরিমাণ সন্দেহ করছেন। এখানে বলা হচ্ছে যে বিএনপির বিভিন্ন পর্যায়ের কয়েক নেতার সঙ্গে কথা বলে মনে হলো দলের রদবদল সম্পর্কে তারা কিছুই জানতেন না, সবকিছু উপরের নির্দেশে হয়েছে। কিন্তু নির্দেশটি যৌক্তিক কিনা সেই প্রশ্ন করার সাহসও কারণ নেই। আমাদের দুর্ভাগ্য যে যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করেন তারাই গণতন্ত্র অনুশীলন করেন না। এই ব্যাধি শুধু বিএনপিতে নয়, আওয়ামী লীগ সহ সব দলই। আচ্ছা, বিএনপির কমিটি রদবদল দেখে এটা স্পষ্ট যে অনেকের পদাবনতি ঘটেছে, বিশেষ করে নেতৃত্ব যাদের নিষ্ক্রিয় মনে করেছেন। অনেক সক্রিয় পদ থেকে নিষ্ক্রিয় চেয়ারপারসনের উপদেষ্টা পদে তাদেরকে স্থানান্তর করা হয়েছে। উপদেষ্টারা জানেন না তারা কাদের উপদেশ দেবেন এবং কে তাদের উপদেশ নেবেন। আবার যারা বেশি সরকারের দমন পীড়নের শিকার হয়েছেন তারা পুরস্কৃত হয়েছেন। তবে কেন্দ্রীয় কমিটিতে সুইডেন প্রবাসী মহিউদ্দিন আহমেদ ওরফে জিন্টু কিভাবে জায়গা করে নিলেন, দলের জন্য তার কি অবদান, সেই প্রশ্নও উঠেছে। তিনি ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। বিএনপির আমলে সুইডেন থেকে দেশে এসে আদালতে আত্মসমর্পণের পরই তার দণ্ড মওকুফ হয়ে যায়। এই সুইডেন প্রবাসী জিন্টুকে নিয়ে সুইডেনেই বিতর্ক আছে, সেখানেই বিএনপি এবং বিভিন্ন কমিটির মধ্যে দ্বিধা বিভক্তি আছে। সেই জায়গার নেতৃত্ব যে একক সেটাও না। সেই অবস্থায় জিন্টুকে আলাদাভাবে কেন পুরস্কৃত করা হলো, এটা সবার কাছে পরিষ্কার না। ফলে দেশে যেমন প্রবাসে তেমন অনেকের মধ্যেই ঘুরপাক খাবে যে এই পুনর্গঠন প্রক্রিয়াটা কি সঠিক হলো কিনা, এভাবেই হওয়া উচিত কিনা, নাকি সম্মেলনের মধ্য দিয়ে করা উচিত। তারপরে সবচেয়ে যেটা দৃষ্টিকটু হিসাবে তিনি সামনে এনেছেন, সেখানে বলা হচ্ছে ঢাউস আকারে 2টি কমিটি করা হয়েছে, ফরেন কমিটি। বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি। প্রথমটি তারেক রহমান সহ 11 জন এবং দ্বিতীয়টি 18 জনকে নিয়ে করা হয়েছে। বলা হয়েছে বিদেশ বিষয়ক আগের কমিটি বৃহৎ দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেননি বলেই এই পুনর্গঠন। তাহলে আগের কমিটির লোকদের তো এখানে জায়গা পাওয়ার কথা নয়, কিন্তু জায়গা পেল তারা।
তো বিএনপি নেতৃত্ব ধরে নিয়েছেন দেশের জনগণের সমর্থন খুব গুরুত্বপূর্ণ নয়, বিদেশিদের সমর্থন নিতে পারলেই ক্ষমতায় ফিরে আসা যাবে। এই ধারণাটা তিনি আবার বলছেন যে তাদের ধারণা যে এক দফার আন্দোলন এবং বিদেশিদের সমর্থন আওয়ামী লীগ যেভাবে পেয়েছে বিএনপি হয়তো একই পথ অনুসরণ করলে পাবে, কিন্তু সময় বাস্তবতা একেবারেই প্রেক্ষিত ভিন্ন হয়ে গেছে। এখন বিএনপিকে লড়াই করতে হচ্ছে শুধু আওয়ামী লীগের মতন একটা শক্ত রাজনৈতিক দল নয়, প্রশাসনের বিরুদ্ধে, এবং সেই প্রশাসনে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন সব মিলেমিশে যেভাবে তারা আওয়ামী লীগের সঙ্গে একাট্টা হয়েছে তার বিরুদ্ধে লড়াইয়ে মানে বিএনপির একার পক্ষে এটা সম্ভব কতটুকু এটা নিয়েও প্রশ্ন আছে। বিদেশি রাষ্ট্রের যেই অংশগুলো যদি সক্রিয়ভাবে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কেবল উপদেশ দিয়ে গেছে, বলে গেছে, কিন্তু সক্রিয়ভাবে তারা কিন্তু হস্তক্ষেপ করেনি, যেটা ভারত বরাবর করে। ফলে অনেকগুলো বিষয় আছে, সেইগুলো যদি একত্রিত না হয়, শুধু কমিটি পুনর্গঠন পুনর্মূল্যায়ন করার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে কিনা, অনেকেই এটি নিয়ে আলোচনা করছেন। সোহরাব হাসান এর নানান দিক তার লেখায় তুলে ধরেছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।